আসসালামু আলাইকুম। সিরিয়ায় যে ঘটনাটি আমরা দেখেছি কিংবা নেপালের যে ঘটনাসমূহ ঘটছে বর্তমানে, সেই ঘটনাগুলো নিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশের যারা বসবাসরত রয়েছেন এবং বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলের পতন ঘটানোর জন্য যারা ১ম সারিতে অবস্থান করেছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক সংগঠনসমূহ তারা অনেক প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে আন্দোলনের একটি মডেল হিসাবে কিন্তু বিশ্বমঞ্চে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তবে এই বিষয়টি কিন্তু বেশিক্ষণ টিকে থাকেনি। বরঞ্চ আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই সিরিয়া এবং এই নেপাল বর্তমানে সেই সকল মানুষদের অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানোর পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পুনরায় বাংলাদেশে আবার না আওয়ামী লীগ ক্ষমতায় বহাল হয়ে যায়। আর এই বিষয়টি দেখে বর্তমানে আওয়ামী লীগ অনেকটাই চোখ মুখ বন্ধ করে কিন্তু হাসির যে ঝলকানি রয়েছে সেই হাসির ঝলকানি তারা দিচ্ছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন বিশ্লেষক এই বিষয়গুলো কিন্তু নানাভাবে তুলে আনছেন। প্রকৃতপক্ষে সিরিয়ায় যে বিষয়টি ঘটেছে, আসাদ সরকারের পতন করা হয়েছে এবং আসাদ সরকার সেই দেশের ক্ষমতা ছাড়তে কিন্তু বাধ্য হন। এবং এটাকে কিন্তু অনেকটাই বাংলাদেশের মতোই যে ছাত্র জনতার আন্দোলন, সেরকম কিন্তু জনগণের রোষানলের আন্দোলন হিসাবে বিশ্লেষকরা বা অ্যাক্টিভিস্টরা ধারণা করেছিলেন। বিশ্ব মিডিয়ায় কিন্তু এই বিষয় নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে। তবে এখন সেই প্রেক্ষাপটটি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসাদ বাহিনী যারা সেই দেশে অবস্থান করছিল, সেই আসাদ বাহিনী বা আসাদ সরকারপন্থী যারা রয়েছেন, তারা প্রকৃতপক্ষে সিরিয়া পুনরায় দখল করার চেষ্টা করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার কাভারেজে যে খবর আমরা দেখলাম বা যে খবর দেখতে পাচ্ছি, তারা কিন্তু বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে দখল করেও নিয়েছেন। এবং অনেকে মনে করছেন, যারা আন্তর্জাতিকভাবে রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা বিভিন্নভাবে বিশ্লেষণ করে একটি সারমর্ম উপস্থাপন করছেন। সেটি হচ্ছে আসাদ সরকার পুনরায় সিরিয়ার ক্ষমতা নিতে চলেছেন। এদিকে নেপালে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, সেটিও কিন্তু বাংলাদেশের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল তখনকার সময়ে, বা বাংলাদেশকে তখনও কিন্তু প্রশংসা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে বিশ্বে যে আন্দোলনসমূহ ঘটছে সরকার পতনের জন্য, সেগুলোর জন্য বাংলাদেশ অনেকটাই রোল মডেল। তবে নেপালে পুনরায় আমরা দেখতে পাচ্ছি যে রাজার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ চালাতে গিয়ে মধ্যপন্থায় যারা অবস্থান করছিল তারা বেশ বিপাকে পড়ে গিয়েছিল এবং জনগণ থেকে শুরু করে দেশের অর্থনৈতিক খাত এমনকি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু ভঙ্গুর দশায় চলে গিয়েছিল। যার ফলশ্রুতিতে নেপালের বাসিন্দারা, নেপালের জনগণ যারা রয়েছেন, তারা কিন্তু রাজপথে বিক্ষোভ করছেন। বিক্ষোভের কারণ একটি, এবং সেই কারণটি হচ্ছে যেই রাজাকে তারা ক্ষমতাচ্যুত করেছেন সেই রাজা পুনরায় তারা ক্ষমতায় বহাল চান। তবে এখানে শ্রীলঙ্কার কথা আমরা ভুলে গেলে চলবে না। শ্রীলঙ্কা থেকে কিন্তু অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশ। এরকম বিষয়বস্তু কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা, বিশেষ করে যারা জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিংবা এন্টি আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে পরিচিত সেই সকল রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু শ্রীলঙ্কার এই বিষয়টিকে অনেক গুরুত্ব সহকারে দেখেছেন। তাদের ভাষ্যমতে শ্রীলঙ্কার সেই আন্দোলনে শ্রীলঙ্কার তৎকালীন যে ক্ষমতাশীল নেতা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উনার পতন হয়েছে। তবে শ্রীলঙ্কার প্রেক্ষাপট এখানে কিছুটা ভিন্ন। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে ওই রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় বহাল হয়েছে। এই যে ৩ টি বিষয়, এই ৩ টি বিষয় কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করছে। এবং আমি যেভাবে বললাম যে বাংলাদেশের রাজনীতিক যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট সমূহের মধ্যে কিন্তু এই বিষয়গুলো বর্তমানে অনেকটাই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগ চুপচাপ রয়েছে, কোনো কর্মসূচি দিচ্ছে না। এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো গভীর পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে। তবে আওয়ামী লীগের পরিকল্পনা প্রকৃতপক্ষে বর্তমানে কি রয়েছে সেই বিষয়ে এই ভিডিওতে কোনো কথাবার্তা বলবো না। সর্বোচ্চ যে কথাটি বলতে চাচ্ছি বা যে বিষয়টি বিশ্লেষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশে পুনরায়
আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় বহাল হওয়ার বিষয়টি কিন্তু অনেকে পজিটিভ ভাবে দেখছেন। এর পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। ইতিমধ্যে আমি যে ৩টি দেশের কথা এখানে উপস্থাপন করলাম, এর সবথেকে খারাপ যে বিষয়টি সেটি হচ্ছে অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা এবং জনগণ যেভাবে মধ্যপন্থা অবলম্বনকারী সরকারের কাছ থেকে আশা করেছিল ভালো থাকা, ভালো খাওয়া এবং ভালো নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যপন্থা অবলম্বনকারী যে সরকার এসেছিল তারা কোনোভাবেই কিন্তু তাদেরকে দিতে সক্ষম হয়নি। বরঞ্চ দেখা গেছে তাদের দেশ পূর্বে যে অবস্থায় শান্তিপূর্ণ ছিল এবং নিরাপদ ছিল, ক্ষমতার রদবদলের কারণে দেশের সবকিছু অনেকটাই লণ্ডভণ্ড অবস্থায় চলে গিয়েছিল। যার ফলশ্রুতিতে দেশের আপামর জনগণ কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা থেকে সরে গিয়ে পুনরায় তাদের পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারকে বহাল করার দাবি নিয়ে নানাভাবে আন্দোলন সংগ্রাম পালন করছেন এবং অনেক দেশে তাদের যে আন্দোলন সংগ্রাম রয়েছে সেই আন্দোলন সংগ্রাম সফল হতেও দেখা গেছে। এর মধ্যে শ্রীলঙ্কা কিন্তু আমাদের সবার চোখের সামনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। যদিও শ্রীলঙ্কার ক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রেক্ষাপট চলে এসেছে। সাধারণত যিনি প্রধান ছিলেন তিনি ক্ষমতায় বহাল না হয় অন্য রাজনৈতিক দল ক্ষমতায় বহাল হয়েছে। তবে সিরিয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে আসাদ পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে হয়তোবা ক্ষমতায় আসন গ্রহণ করবেন। এদিকে নেপালে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটিও কিন্তু অনেকটাই সিরিয়ার মতো। যেই রাজা ক্ষমতাচ্যুত হয়েছেন সেই রাজাকে পুনরায় বহাল করার জন্য জনগণ কিন্তু আন্দোলন করছে। বাংলাদেশে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেই বিষয়টিও কিন্তু অনেকটাই এই বিষয়টিকে ইঙ্গিত করছে। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সমূহ নানাভাবে প্রচার করছে এবং এই বিষয়গুলো কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটাই ব্যর্থ হিসাবে জনগণের মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছে এবং এই ব্যর্থতা কিন্তু বাংলাদেশের জনগণ কতদিন সহ্য করতে পারবেন বা কতক্ষণ সহ্য করতে পারবেন এটিও কিন্তু অনেকটা প্রশ্ন দাঁড় করায় এবং এই দেশের আপামর জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিষয়গুলো পাওয়ার কথা ছিল সেই বিষয়গুলো না পেয়ে হয়তোবা বাংলাদেশে বিক্ষোভে নেমে যেতে পারেন এবং যদি আওয়ামী লীগ তাদের যে জনমত রয়েছে বা তাদের যে জনসমর্থক রয়েছে সেটিকে কাজে লাগিয়ে এবং দেশের আপামর জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে কাজে লাগিয়ে যদি এরকম আন্দোলন গড়ে তুলতে পারে তাহলে হয়তোবা বাংলাদেশের বিষয়টিও অনেকটা সিরিয়া কিংবা নেপালের মতো হতে চলেছে। সেই হিসাবে আওয়ামী লীগ এখানে তাদের যে অট্টহাসি রয়েছে, অর্থাৎ আমরা যখন মুচকি হাসি সেই হাসি এবং অট্টহাসি এই দুটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তবে আওয়ামী লীগ কিন্তু বর্তমানে অনেকটা আড়ালে থেকে অট্টহাসি দিচ্ছে এবং সেই অট্টহাসি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতা এবং বিশ্ব রাজনীতির যে প্রভাব সেই রাজনীতির প্রভাব। এছাড়াও রয়েছে এই যে অন্যান্য দেশসমূহ অন্যান্য রাষ্ট্রসমূহ যেভাবে তাদের জনগণকে সরকারের পক্ষে নিয়ে আসতে পেরেছে বা পতিত যে সরকার সেই সরকারের পক্ষে নিয়ে আসতে পেরেছে সেভাবে আওয়ামী লীগ হয়তোবা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ অনেকটাই নীরব এবং হ্যাঁ বাংলাদেশেও হয়তোবা এরকম কোনো একটি পরিবর্তন কিছুদিনের মধ্যে বাংলাদেশের আপামর জনগণ দেখতে চলেছে। তবে এই ধরনের ঘটনা ঘটার জন্য প্রকৃতপক্ষে যারা সব থেকে গুরুত্বপূর্ণ তারা হচ্ছে কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগ যদি এই আপামর জনসাধারণকে তাদের পক্ষে রাখতে সক্ষম হয় তাহলে বাংলাদেশেও কিন্তু এই ধরনের পট পরিবর্তন বা এই ধরনের আরেকটি আন্দোলন হয়তোবা আমরা লক্ষ্য করতে পারি। আমি আন্দোলন কথাটি বলছি কারণ আন্দোলনই মুখ্য বা আন্দোলন সাধারণত একটি পট পরিবর্তন করতে সক্ষম হয়। এখন আসলে দেখার অপেক্ষায় বিশ্ব পরিমণ্ডলে যা ঘটছে বা পতিত সরকারকে ক্ষমতায় বহাল করার জন্য বিশ্বের অন্যান্য দেশে যেরকম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, বাংলাদেশেও কি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এরকম জনপ্রিয়তা ধারণ করে কিনা বা আওয়ামী লীগের পক্ষে মানুষের এ ধরনের জনপ্রিয়তা রয়েছে কিনা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষ বা দেশের সাধারণ জনগণ ক্ষুব্ধতার মাত্রা কতটুকু
পর্যন্ত যেতে পারে, যার ফলশ্রুতিতে মানুষ রাস্তায় নামবে এবং পুনরায় পূর্বের যে সরকার ব্যবস্থা রয়েছে সেই সরকারকে ক্ষমতায় বহাল করার জন্য রাস্তায় এসে উচ্চকণ্ঠে আওয়াজ দিবে।